দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির নির্দেশে বিলুপ্ত হলো জাতীয় সংসদ, অবশেষে মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকেও। সারা দেশে দুর্বৃত্তদের সহিংসতায় বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতি জানিয়ে পাশে দাঁড়াতে পুলিশের আহ্বান। দেশ ছাড়ার পর এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ নিয়ে নয়াদিল্লিতে জরুরি বৈঠক। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। দুপুরে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতির উপপ্রেস সচিব শিপলুজ্জামানের সই করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে একই সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটককৃতদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এরই মধ্যে অনেকে মুক্তিও পেয়েছেন। সরকার পতনের এক দফা দাবির প্রেক্ষিতে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, এই মুহূর্তের খবর জানাতে চাই। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বঙ্গভবনে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আসিফ জামান। আসিফ, অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে কোনো উদ্যোগের খবর আপনার হাতে এই মুহূর্তে রয়েছে কিনা, আর এখন পর্যন্ত কারা বঙ্গভবনে প্রবেশ করলেন? রুবায়েত, মূলত এখন পর্যন্ত কারা বঙ্গভবনে প্রবেশ করলেন এই বিষয়টির সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু বঙ্গভবন সূত্র থেকে পাওয়া যায়নি। তবে আমরা এরই মধ্যে যেটি জানতে পেরেছি, এবং সেটি একেবারেই অসমর্থিত সূত্রে, যে মন্ত্রী পরিষদ বিভাগের যিনি সচিব রয়েছেন এবং আইন সচিব, এই দুইজন বঙ্গভবনের মধ্যে অবস্থান করছেন এবং তাদের সঙ্গে এই মুহূর্তে আসলে বঙ্গভবনে আলাপ আলোচনা চলছে, এরকম একটি খবর আমরা পেয়েছি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে নতুন যে সরকার গঠিত হবে তাদের যে কারা থাকছেন সেটা কিন্তু আসলে মন্ত্রিপরিষদ সচিব মূলত তাদেরকে ফোন করেন এবং ফোন করে তাদের সম্মতি নিয়ে তাদেরকে আসার জন্য, বঙ্গভবনে আসার জন্য আমন্ত্রণটি জানিয়ে থাকেন। এখন সেই প্রক্রিয়াটি আসলে কতদূর হয়েছে বা কতদূর চলছে সেটি এখন পর্যন্ত আসলে আমরা গণমাধ্যম কর্মীরা জানতে পারিনি, এবং ভেতরে আসলে এই প্রক্রিয়ার কতটুকু কার্যকর হচ্ছে বা কতখানি এগিয়েছে সে বিষয়টিও এখন পর্যন্ত জানা যায়নি। এবং আপনি যেটি আসলে বড় প্রশ্ন, যে সংসদ ভেঙে দেওয়ার পরে নতুন যে সরকারটি গঠিত হবে সেখানে অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবেন সেটির একটি তালিকা আসলে প্রস্তুত করার কথা কিন্তু শোনা যাচ্ছে। এবং কিছুদিন ধরে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তালিকার ছড়াছড়ি হচ্ছে। মূলত এগুলো সবই এখন পর্যন্ত ভিত্তিহীন, এবং সেটি আসলে চূড়ান্ত রূপ রাষ্ট্রপতি নিজেই নির্ধারণ করবেন, এবং রাষ্ট্রপতি চূড়ান্ত করার পরেই মন্ত্রিপরিষদ সচিব তাদের সে সকল ব্যক্তিবর্গকে ফোন করে মূলত বঙ্গভবনে আসার জন্য বা শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন। তবে সেই তালিকাতেই কারা রয়েছেন, কারা আসবেন, কারা শপথ গ্রহণ করবেন, সে বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই নিশ্চিতভাবে বঙ্গভবন সূত্র থেকে গণমাধ্যমে জানানো হয়নি। তবে এর আগে যে বিষয়টি ঘটেছে, বঙ্গভবনে এরই মধ্যে কিন্তু 3টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একটি হচ্ছে দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়েছে, যেটি মূলত বৈষম্য বিরোধী ছাত্ররা দাবি করেছিলেন যে 3টার মধ্যে যদি সংসদ ভেঙে দেওয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দেবেন। তাদের এই ধরনের দাবির প্রেক্ষিতে মোটামুটি তাদের নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ 3টা 5 মিনিটের মধ্যেই কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেইখানে কিন্তু এই সংসদ ভেঙে দেওয়ার বিষয়টি রাষ্ট্রপতির পক্ষ থেকে জানানো হয়েছে। আরেকটি সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যে 2 মামলায় সাজাভোগ করছিলেন, সেই 2 মামলা থেকে সাজা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং তিনি এখন আসলে কোনো ধরনের সাজার আওতায় বা আইনি কোনো বিষয়ের কাঠামোর মধ্যে তিনি আর নেই। সুতরাং
সুতরাং বিএনপির চেয়ারপারসন এখন থেকে মুক্ত, এটি বলা যাচ্ছে। আরেকটি বিষয় যে বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন চালিয়েছেন, সেই আন্দোলনে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত যে মামলাগুলো হয়েছে বা যে গ্রেপ্তারগুলো হয়েছে এবং যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার যে সিদ্ধান্তটি হয়েছে এবং সেটি এরই মধ্যে চলমান রয়েছে। আমরা এরই মধ্যে জেনেছি যে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কিন্তু এরই মধ্যে বিভিন্ন জেল থেকে এই আটক শিক্ষার্থীদের মুক্তির প্রক্রিয়াটিও কিন্তু শুরু হয়ে গিয়েছে। সুতরাং এখন পর্যন্ত এই সিদ্ধান্তগুলো কার্যকর হচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে কারা আসবেন সেটি এখন আসলে প্রশ্ন, এবং সে কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরা বঙ্গভবনের সামনে অপেক্ষায় রয়েছেন। মূলত সেই তালিকাটি পাওয়া বা কত সময়ের মধ্যে সেটি আসলে কারা যারা শপথ নেওয়ার জন্য যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা কতক্ষণের মধ্যে আসবেন সে বিষয়গুলো নিয়ে এখন আসলে গণমাধ্যম কর্মীদের মধ্যেও আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের মধ্যে অনেকটা জল্পনা কল্পনা চলছে, বিভিন্ন মাধ্যমে আসলে খবর নেওয়ারও চেষ্টা চলছে। আপনি এই প্রক্রিয়ার আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে যে মন্ত্রিপরিষদ সচিব যাদেরকে ফোন করবেন তাদের কিন্তু বাংলাদেশ সচিবালয়ের পরিবহন পুল থেকে পরিবহনের ব্যবস্থা করা হবে, অর্থাৎ তাদের পরিবহন প্রয়োজন হলে রাষ্ট্রীয়ভাবে তাদের গন্তব্যে তাদের যেখানে অবস্থান করছেন সেখানে রাষ্ট্রীয় পরিবহন পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং সেটিও একটি বড় সূত্র হতে পারে আমাদের, যে পরিবহন পুলে আসলে কাদের নাম পাঠানো হয়েছে এবং কাদেরকে গাড়ি পাঠানোর কথা বলা হয়েছে, সেখান থেকেও কিন্তু আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি। আর বঙ্গভবনে এই মুহূর্তে যদি আপনাকে বলতে চাই, এই মুহূর্তের অবস্থান হচ্ছে যে ভেতরে উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, এটি জেনেছি। কয়েকজনকে আমরা দেখেছি এখান থেকে কিছুক্ষণ আগেই আসলে তারা গাড়ি যোগে বের হয়েছেন এবং এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি পিজিআরের সদস্যরা যারা মূলত নিরাপত্তার কাজে রয়েছেন এবং এখানে সামরিক বাহিনীর যে এপিসি সেটিও আসলে বাড়তি নিরাপত্তার জন্য রাখা হয়েছে। সুতরাং রুবায়েত, পরবর্তী আসলে বঙ্গভবনের এই তালিকা বা কোনো ধরনের ঘোষণা পেলেই আমরা জানাতে পারবো। বঙ্গভবনের সামনে থেকে এই সহকর্মী জানাচ্ছিলেন। সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। জানা যায় বেলা 3টার দিকে পলক তার ব্যক্তিগত 2 জন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়। এছাড়া পলকের 2 ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও ফেরত পাঠানো হয়। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে রয়েছেন, কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন। এরই মধ্যে বিমানবন্দরে পলককে আটকে দেওয়ার খবর এলো। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক ব্রিফিংয়ে তারা একথা জানান। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে। তরুণরাই বাংলাদেশ গড়তে নেতৃত্ব দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, দীর্ঘদিনের অধিকৃত অবস্থা থেকে বাংলাদেশ এখন মুক্ত হয়েছে, যা দেশের জনগণ উদযাপন করছে। দীর্ঘদিনের অধিকৃত অবস্থা থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, দেশের জনগণ এটি উদযাপন করছেন যেন দ্বিতীয়বার দেশ স্বাধীন হলো। অভিনন্দন ওইসব তরুণদের যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। সুন্দর দেশ গড়তে তরুণরাই দায়িত্ব নেবে বলেও আশা করি আমি। সহিংসতায় পুলিশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকে মারাও গেছেন, যা খুবই দুঃখজনক। তবে পুলিশ স্বাভাবিক কাজে ফিরতে চায়, তাই শিগগিরই বাংলাদেশ পুলিশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমান। দুপুরে রমনায় ব্রিফিংয়ে তিনি সবাইকে পুলিশের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন।
এই পরিস্থিতিকে সামলে আমরা আমাদের বাংলাদেশ পুলিশকে যাতে আবার জনগণের কাছাকাছি নিয়ে যেতে পারি, তাদের যাতে যে দায়িত্ব সেই দায়িত্ব যাতে পালন করতে পারে, সেজন্য আমরা এদেরকে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। তাদের মনোবলের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সেইটি কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি। আমাদের যে আপনার আক্রান্ত যে থানা আছে সেখানে আমরা জানতে পেরেছি এখনও কিছু ডেড বডি আছে যেগুলো উদ্ধার করা প্রয়োজন, এবং অনেক জায়গায় থানা ফাংশনাল নাই। তো এইগুলাকে আমরা খুব দ্রুততম সময় আমরা যাতে পুলিশের স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি, এই জন্য আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা পুলিশের সার্ভিং অফিসার উপস্থিত হয়েছি নিজেদের বিবেকের তাড়নায়। শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। বিভিন্ন থানায় হামলার পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা, এতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুমন খানের বাসা থেকে অজ্ঞাত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাত 3:30টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল বাসার 4 তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করে। সম্পূর্ণ পুড়ে যাওয়ায় মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিজয় মিছিল থেকে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের মালিকানাধীন 14 তলা হোটেল ভবনে হামলা ও আগুনে অন্তত 21 জন নিহত হয়েছে। আহতের সংখ্যা শতাধিক। নাটোর 2 আসনের সংসদ সদস্য শরীফুল ইসলাম শিমুলের পুড়ে যাওয়া বাসভবন থেকে 4টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা পুড়ে যাওয়া বাসভবন দেখতে ভেতরে গেলে 3য় তলায় 2টি অর্ধদগ্ধ মরদেহ দেখতে পায়। আরেকটি কক্ষে মানুষের কঙ্কাল সদৃশ 2টি মৃতদেহ পাওয়া যায়। চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কে যুবলীগ নেতা আরিফিন আলম রঞ্জুর বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। এতে 4 যুবক নিহত হন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। সহিংসতা ও অগ্নিসংযোগে সাতক্ষীরায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্ধ্যা 6টার দিকে বিক্ষুব্ধ জনতা সাতক্ষীরা কারা ফটক ভেঙে সব আসামিদের বের করে দেয়। এছাড়া ধর্মীয় ও সংখ্যালঘুদের মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় কয়েকটি জায়গায় মোট 5 জন নিহত হন। তবে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জে ধর্মীয় সংখ্যালঘুদের মন্দিরে ইসলামী শাসনতন্ত্র বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে পাহারা দিতে দেখা গেছে। নারায়ণগঞ্জের কোথাও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা যায়নি। তৌসিয়া ইসলাম, দীপ্ত, বার্তা কক্ষ। এবারে কেউ ইসরায়েল চট্টগ্রাম সংবাদ। কারফিউ তুলে নেওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে চট্টগ্রামের জনজীবন। মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামে খুলেছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। নগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অফিসগামী মানুষকে, তবে গণপরিবহন কম থাকায় ভোগান্তিতে পড়েন তারা। এদিকে অফিসে উপস্থিতি কম দেখা গেছে। স্কুল কলেজেও ছিল না শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। গতকাল শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিছু বিক্ষিপ্ত হামলা হলেও সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। আজ থেকে ফের খুলেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। তবে সেখানে শুনশান নীরবতা দেখা গেছে। অফিসে আসলেও আতঙ্ক নিয়ে সচিবালয় ছেড়েছেন প্রায় সব কর্মকর্তা কর্মচারী। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পরিস্থিতি থমথমে থাকায় এমনটা হয়েছে। সাধারণত সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকে, তবে রাজধানীর কোথাও ডিউটিরত পুলিশ সদস্যদের দেখা যায়নি আজ। বাংলাদেশের জনগণের প্রতি সংহতি জানিয়ে সবাইকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। এছাড়া সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব। বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের পর সেনাবাহিনীর প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে যে ভাষণ দিয়েছেন তার উপর নজর রাখছে গুতেরেস। একই সঙ্গে তিনি সব পক্ষকেই শান্ত থাকার আহ্বানও জানিয়েছেন। কোটা সংস্কার আন্দোলন থেকে পতন হয় শেখ হাসিনার সরকারের। দ্বিতীয় দফায় এই আন্দোলন শুরু হয় গত 1 জুলাই।
অহিংস এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়, প্রাণ যায় ছাত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নিরস্ত্র সাধারণ মানুষের। এতে আরও ফুঁসে ওঠে ছাত্র জনতা। অবশেষে সাধারণ মানুষের দাবির মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় 6 জুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ থেকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ছাত্ররা। এরপর 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিলে গড়ে তোলে সর্বাত্মক আন্দোলন। ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক মহাসড়ক অবরোধ করেন তারা। বাংলা ব্লকেট নাম দিয়ে অবরোধের ডাক দেন ছাত্ররা। 65 সদস্যের সমন্বয়ক দল নিয়ে গড়ে তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 14 জুলাই চীন থেকে ফিরে সংবাদ সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের উত্তরে বলেন, আদালতেই বিষয়টির সমাধান হবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। একই দিন রাষ্ট্রপতির কাছেও স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শেখ হাসিনার বক্তব্যের বিরোধিতা করে আন্দোলন আরও জোরদার হয়। 15 জুলাই থেকে ছাত্রদের সাথে রাস্তায় নেমে আসেন আরও অনেক মানুষ। সহিংসতায় রূপ নেয় আন্দোলন। ছাত্রলীগের কর্মী আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ গুলিতে নিহত হন। 19 জুলাই পর্যন্ত ব্যাপক সহিংসতার পর দেশজুড়ে কারফিউ দিয়ে সেনা মোতায়েন করা হয়। 21 জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় সামগ্রিকভাবে বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত রায় প্রদান করেন। হাইকোর্ট ডিভিশনের রায়টিকে বাতিল ঘোষণা করা হয়েছে। এই রায় প্রত্যাখ্যান করে ছাত্র হত্যার বিচার দাবিতে 4 দফা দাবি পূরণে 48 ঘন্টা সময় বেঁধে দেন ছাত্ররা। এরই মধ্যে সমন্বয়কদের আটক করে কয়েক দফায় ইন্টারনেট বন্ধ করা হয়। 21 জুলাই পর্যন্ত মার্চ ফর জাস্টিস নাম দিয়ে চলে আন্দোলন। 1 আগস্ট সমন্বয়কদের ছেড়ে দিয়ে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। 3 আগস্ট থেকে শুরু হয় 1 দফা দাবি শেখ হাসিনার পদত্যাগ। 4 আগস্ট লং মার্চের ঘোষণা দেয়া হয়, নামে জনতার ঢল। অবশেষে সেই 5 আগস্ট ছাত্র জনতা একত্রিত হয় শহীদ মিনারে। কারফিউ ভেঙে এগিয়ে যায় গণভবনের দিকে। প্রবল চাপের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বেলা 2:30 থেকে বিকেল 4টা পর্যন্ত এই কর্মসূচি চলে। এ সময় তাদের সাথে আশপাশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও একজন সিনেট সদস্য অংশ নেন। দেশ ছাড়ার পর এখনও ভারতেই অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, তবে যুক্তরাজ্যের সরকার এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। তাই গন্তব্য নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত শেখ হাসিনা ভারতেই অবস্থানের সুযোগ পাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে নয়াদিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 3টি প্রশ্ন উত্থাপন করেন। বাংলাদেশ প্রশ্নে মোদী সরকারের স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা জানতে চান তিনি। পাশাপাশি বাংলাদেশে আন্দোলনের পেছনে পাকিস্তান সহ অন্য কোনো দেশের সংশ্লিষ্টতা রয়েছে কিনা সেই প্রশ্ন রাখেন রাহুল গান্ধী। এদিকে শেখ হাসিনা যে পদ্ধতিতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন সেটি পাবার সম্ভাবনা নেই বলে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এনডিটিভির খবরে বলা হচ্ছে, যুক্তরাজ্যের যে অভিবাসন আইন রয়েছে সেখানে কোনো ব্যক্তির দেশটিতে ভ্রমণে এসে রাজনৈতিক বা সাধারণ আশ্রয় নেওয়ার বিধান নেই। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বিবৃতি দিয়ে খবরে আরও বলা হয়, যে ব্যক্তি রাজনৈতিক আশ্রয় চাইছেন প্রথমে নিরাপদে যে দেশে পৌঁছান সেখানেই চাওয়া উচিত। এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা যুক্তরাজ্যের নাগরিক। এছাড়া রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যুক্তরাজ্যের আইনসভার সদস্য, যা হাসিনার রাজনৈতিক আশ্রয়ে চাওয়ার বিষয়টিকে সহায়তা করবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ক্রিকেট সংগঠকরা। এ বিষয়ে সকালে বীরপুরে বিসিবিতে সভা করেন তারা। বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার দেবব্রত পাল। তাদের সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মিনাজুল আবিদিন এবং হাবিবুল বাশার। ভবিষ্যৎ কার্যক্রম যেটা ক্যালেন্ডার অনুযায়ী যেটা আছে যে আমাদের এই টিম যাবে, তারপরে আমাদের ন্যাশনাল টিম পাকিস্তানে যাবে, এ টিম পাকিস্তানে যাবে, সেগুলি কিন্তু চলমান থাকবে এবং যারা যেভাবে কাজ করছে সবাই ভয়ভীতিহীনভাবে এখানে কাজ করবে এবং সবার সহযোগিতাই দরকার। এদিকে চলতি বছর অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে ভেন্যু পরিবর্তনের বিষয়টিও বিবেচনা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে বাধ্য হয়েই বিশ্বকাপের ভেন্যু পাল্টাতে হবে। সেক্ষেত্রে বিকল্প দেশগুলোর তালিকায় রয়েছে আরব আমিরাত, ভারত ও শ্রীলঙ্কা। মেয়েদের টি-20 বিশ্বকাপ 3 থেকে 20 অক্টোবর পর্যন্ত ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিরল টাটা সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। রাষ্ট্রপতির নির্দেশে বিলুপ্ত হলো জাতীয় সংসদ, অবশেষে মুক্তি দেওয়া হয়েছে খালেদা জিয়াকেও। সারা দেশে দুর্বৃত্তদের সহিংসতায় বহু প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমাণ জানিয়ে পাশে দাঁড়াতে পুলিশের আহ্বান। দেশ ছাড়ার পর এখনও ভারতেই রয়েছেন শেখ হাসিনা, বাংলাদেশ নিয়ে নয়াদিল্লিতে জরুরি বৈঠক। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যা 6টা 50 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।